প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানের বাকি অংশ দেখার জন্য। আমরা লিয়াকত আলী ভূঁইয়া মিলনের সঙ্গে কথা বলছিলাম। তো বিরতির আগে যে আপনি বলছিলেন যে মান, সেবা এবং দাম কমের একটা ব্যাপার, মানে বিশ্বব্যাপী যেখানে প্রফেশনাল অ্যাটিটিউড দিয়ে দেখে, আমাদের এখানে আমরা দেখি যে দামের ব্যাপারে খুব একটা আমরা খুব বেশি কিছু দেখি না। আপনি তিনটা প্রশ্ন করছেন, একটা হচ্ছে সেবা, মান, দাম। আর সেবাটা আগে বলি। আপনি সেবাটার কথা বলতে গেলে দেখেন, অনলি দ্য অ্যাসোসিয়েশন, একমাত্র অ্যাসোসিয়েশন বাংলাদেশে রিহাব, সে কিন্তু প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছে। তার একটা আলাদা উইংস আছে, তার একটা আলাদা কমিটি আছে, এবং প্রতি শনিবার আমরা কিন্তু আমাদের মেম্বারদের নিজেদের মধ্যে বসে এবং আমাদের মেম্বারদের যারা ক্রয় বিক্রয় করছে, সেখানে কোনো কমপ্লেন থাকলে ক্রেতাদের কমপ্লেন গুলো আমরা নিচ্ছি, এবং যে ক্রেতারা কমপ্লেন করবে তাদের থেকে কিন্তু কোন রকম টাকা পয়সা নেওয়া হচ্ছে না, এবং সেখানে আমরা স্পটের 90% সমাধান করে দিচ্ছি। এটা একটা আমি সেবার কথা বলতেছি। এবং দেখেন, এই জিনিসগুলো যদি কোর্ট কাচারিতে যেত, তাহলে কিন্তু টাকা পয়সা, লিটিগেশন বা অনেক হয়রানির ব্যাপার হতো, সময় নষ্ট হতো। আমরা ওখানে কিন্তু এই জিনিসটা করে দিচ্ছি, এবং এরা যাদের এই সমাধানগুলো হয়ে যাচ্ছে, তারা কিন্তু আপনাদের কাছে বা মিডিয়াতে আসছে না। হয়তো 10% আমরা পারি না, হয় সেই 10% আসছে। তা আমার কথা হচ্ছে, সেবার ব্যাপারে আমরা কিন্তু সবসময় সজাগ। আমরা আগামী কয়েকদিনের মধ্যে নিউজ পেপারে আমরা জোরালো ভাবে অ্যাডভার্টাইজ দিচ্ছি যে রিহাবের মেম্বার ছাড়া অন্য কারো থেকে আপনারা ফ্ল্যাট ক্রয় করবেন। এখানে একটা অসুবিধা কি জানেন, মানে একদম কঠোর ভাবে এটা এখানে কোথায় আমাদের অসুবিধাটা আমি বলি। এখন ব্যাপার হচ্ছে কি, আমি একটা 7 ভাই চাম্পার গল্প বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। 7 ভাই এবং তার বোন চাম্পার, তাদের একটা জমি আছে। এখন এই জমিটা তারা নিজেরা না করে ল্যান্ডলর্ড মানে কাউকে, মানে রিহাব মেম্বার বা কাউকে না দিয়ে তারা নিজেরাই করা আরম্ভ করলো। এখন তাদের নাই কোনো ইঞ্জিনিয়ার, তাদের কোনো লোক নাই, তাদের কোনো কিছুই নাই, মেধা বলতে কিছুই নাই। তারা এই ফ্ল্যাটটা করার কোনো রড কোথায় লাগানো, সিমেন্ট কোথায় লাগানো, রাজুকের নকশা কোথায় ঠিক মতন হলো কিনা কিছু। এবং সেই ফ্ল্যাটটা সে বিক্রি করলো 4,000 টাকার ফ্ল্যাটটা 2,000 টাকা করে বিক্রি করলো, কম দামে বিক্রি করলো। আমাদের ক্রেতারাও কিনলো। এখন ওটার মধ্যে প্রবলেম হবেই। এই 7 ভাই চাম্পার ফ্ল্যাট যারা কিনবে তাদের প্রবলেম হবে। তা এখন ব্যাপার হচ্ছে কি, এখান থেকে বেরিয়ে আসতে হবে ক্রেতাদেরকেও, মানে 7 ভাই চাম্পার কাছ থেকে বেরিয়ে আসতে হবে। কারণ ক্রেতাদেরকেও কিন্তু এখান থেকে বেরিয়ে না আসলে, তুমি কম দামে না যে তুমি আসল জায়গা আছে, রিহাবের ওয়েবসাইটে যাও, রিহাব মেম্বার থেকে দেখে, তখন আমরা কিন্তু সেটা আমরা ম্যাক্সিমাম কেস দেখি যে এরকম 7 ভাই চাম্বার থেকে ফ্ল্যাট কিনতেছে। তখন তো আমরা যে এটা তো আমরা সেটা তো ঠিক করতে পারবো না। আর দ্বিতীয়, আপনি বললেন সেবা আর মানের কথা যেটা বললেন, আপনি শুনে অবাক হবেন। আমরা এখানে গ্রিন, আপনার যে কনসেপ্ট, মানে আলো বাতাস আসবে, বাতি কম, সেই ধরনের ফ্ল্যাট কিন্তু আমরা এখন করছি, আমাদের অনেক মেম্বার করতেছে। আর আমাদের মানে কারিগর দিক দিয়ে বলেন, সব দিক দিয়ে কিন্তু আমরা অত্যাধুনিক জিনিস আমাদের দেশে কিন্তু আমরা ব্যবহার করতেছি। আপনি দেখেন, আমাদের এখানে 14 তলা, 15 তলা, 16 তলা, 20 তলা, 22 তলা ফ্ল্যাট, মানে আমরা ইমারত তৈরি করতেছি। আমাদের এই সমস্ত ভাই ব্রাদাররা বা আমাদের বন্ধু বান্ধবরা করতেছে। তা এটা আমি তো জোর গলায় বলতে পারি যে রিহাব মেম্বাররা যে সমস্ত ফ্ল্যাট বানাচ্ছে, তাদের কিন্তু আপনি পার্সেন্টেজ দেখেন, তাদের কিন্তু এই ধরনের কমপ্লেন এবং মান তাদের কিন্তু অনেক বেড়ে গেছে এবং অনেক আধুনিক। আপনি একেবারে বাথরুম ফিটিংস থেকে আরম্ভ করে সবকিছু, লিফট বলে সবকিছু প্রতিদিন তারা চেঞ্জ করতেছে, সেই পুরানো যুগ থেকে নতুন যুগে আসতেছে। এবং আপনি নিজেও দেখবেন, আমাদের পার্শ্ববর্তী দেশ কলকাতা এখন অনেক পুরানো বিল্ডিং কিন্তু নতুন শহরে আছে, অনেক পুরনো, কিন্তু আমাদের শহরে কিন্তু পুরনো বিল্ডিং নাই। আমাদের এখানে অলমোস্ট সব নতুন, কেন আধুনিকের ছোঁয়া লেগেছে। আপনার মান গেল, আরেকটা কি বলেন, দামের কথা। আচ্ছা, দামের কথাটা হচ্ছে কি, দেখেন, দাম কমবে না, দাম কমবে, ভালো জিনিস দিতে গেলে দাম বাড়বে। আরেকটা কথা হচ্ছে কি, ফ্ল্যাট বলেন, ফ্ল্যাট কিন্তু বা বাড়ি কিন্তু সাধারণত নিজের পকেটের টাকার দিয়ে কিনে না, এটা কিন্তু দীর্ঘমেয়াদী পৃথিবীর সব দেশে আপনি লোন। আজকে আমেরিকায় বসবাস করলে আপনি ভাই ব্রাদারকে জিজ্ঞেস করে দেবেন যে তারা আমেরিকায় গেলে 1 মাসের মধ্যে, তারা 2 মাসের মধ্যে তারা ফ্ল্যাট কিনতেছে বা বাড়ি কিনতেছে। কিভাবে কিনে? বিকজ
তাদের বেতন কত, ওখান থেকেই গভর্নমেন্টের এই হয়ে ওই টাকাটা চলে যাচ্ছে 40 বছর 50 বছরে একটা সুবিধা দিয়ে তারা। তা এখন সেই সুবিধাটা তো আমাদের এখানে নাই। এই সুবিধাটা যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। এই সুবিধাটা এখানে দরকার, ফ্ল্যাট বা জমি কেনার জন্য দীর্ঘমেয়াদী একটা ঋণের ব্যবস্থা করা উচিত। তাহলেই কিন্তু এই সকল দিক দিয়ে এর সমাধান হবে এবং দেশের অর্থনীতিও কিন্তু চাঙ্গা হবে। তাহলে মূল বিষয়টি হচ্ছে এটি যে আসলে যদি দীর্ঘমেয়াদী আমরা চিন্তা করি সেক্ষেত্রে দাম খুব বেশি পড়ে না, কারণ আমি যদি 40 বছর মেয়াদি চিন্তা করি তাহলে তো অবশ্যই খুব বেশি পড়ে না। এবং এটি হলো বেসিক একটা ব্যাপার, এবং এই ব্যাপারটি কিন্তু সাধারণ যারা ক্রেতা তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, যেটি যে আপনি তো বাড়ি একবারই করবেন বা আপনি তো একটা ফ্ল্যাট একবারই কিনবেন, তাই না? তো সেক্ষেত্রে এটির মানে মান, গুণ এবং যে স্ট্যান্ডার্ড সেটির দিকে কখনোই মানে কম্প্রোমাইজ করলে আর এটি থাকে না। এটি একটি দিক। আমি একটি অন্য প্রসঙ্গে আপনার আলোচনা করতে চাই যে যেহেতু সাম্প্রতিক সময় আপনি বিসিসিআই এর প্রতিনিধিত্ব করছেন এবং সেটির নতুন নির্বাচন আছে, তো কি মনে হয় যে ব্যবসা বাণিজ্যের এগিয়ে নিতে এই নির্বাচন এবং নতুন একটি কমিটি, মানে কি বলবেন? আপনি কি এবিসিসি নির্বাচন না আমাদের এবিসিসি নির্বাচন মানে মনে করেন যে একটা জেনারেল বডির মেম্বার যারা, এবিসিসি মেম্বার যারা, তাদের কাছে এবিসিসি নির্বাচন হচ্ছে একটা ঈদের মতন আর কি, এবং সবার সাথে সবার দেখা হয়। এটা একটা মনে করেন আমাদের প্রতি 2 বছর পর পর হয়। সকল ব্যবসায়ী কিন্তু খুব আশা করে থাকে এই নির্বাচনটা কবে হবে। তা এই নির্বাচন আগামী 23 মে হবে। তা আমি সাধারণ মানে যারা এই বিসিসি নিয়ে ঘাটাঘাটি করে না তাদের জন্য আমি একটু খালি বলতে চাই, এই বিসিসি নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপ একটা, চেম্বার গ্রুপ একটা, 2টা গ্রুপ আছে। তো প্রতি বছর হয় চেম্বার গ্রুপ থেকে একবার প্রেসিডেন্ট হবে, আর একবার অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে প্রেসিডেন্ট হবে। এই বছর চেম্বার গ্রুপ থেকে প্রেসিডেন্ট হবে এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হবে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে। এবার মোটামুটি এটা হচ্ছে নিয়ম। আর ডাইরেক্টর 2 গ্রুপ থেকেই 16 জন 32 জন ইলেকশন করবে। আমার মনে হয় সকলেই অপেক্ষা করছে, সকল জেনারেল বডির মেম্বার অপেক্ষা করছে কবে নির্বাচন হবে এবং তাদের কাঙ্ক্ষিত ভোটটা দিবে, তাদের পরিচিত কি বলে ক্যান্ডিডেটকে যে সবচেয়ে ভালো কাজ করবে তাদের দেখভাল করবে। এটা আমার মনে হয় এবিসিসির ভোটার বা আমরা যারা আছি এটা এই নির্বাচনের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করে, এটা আমাদের জন্য একটা আনন্দের খবর। এটি আর পাশাপাশি আজকাল দেখছি যে মানে রাজনীতির মাঠে ব্যবসায়ীদের একটু বেশ পদচারণা আমি দেখছি যে এই সিটি কর্পোরেশন নির্বাচনে যে 2 জন হেভিওয়েট ব্যবসায়ীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, এই প্রেক্ষিতে ব্যবসায়ীদের মধ্যে কি সাড়া ফেলেছে? এটা আমরা মনে করি এটা আমাদের একটা গর্ববোধ করি যে আমাদের ব্যবসায়ী, আমরা যাদের সাথে কাজ করেছিলাম, যারা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিলেন, আমাদের অ্যাপেক্স বডির প্রেসিডেন্ট ছিলেন, আমরা আমাদের এই নেতা এখন সিটি কর্পোরেশনের নেতা হবে, এটা আমাদের জন্য অনেক খুশির বিষয়। আমি এতটুকু বলতে পারি যে আমাদের ব্যবসায়ী নেতারা যদি সিটি কর্পোরেশনের নেতা হয়, তারা সমগ্র ওই এলাকার সিটি কর্পোরেশনের যারা অধিবাসী তারা কিন্তু ভালো ফল পাবে। এই জন্য তাদের কিন্তু মেধা বলেন, তাদের যেই অভিজ্ঞতা বলেন, তাদের কিন্তু তারা যখন যেখানেই বসবে সেখানে তারা ভালো কাজ করবে। এবং আমাদের এই বিশেষ যে আমি একেবারে সালমান ভাইয়ের থেকে আরম্ভ করে, সালমান এফ রহমানের সময় থেকে আমি ওখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত, বা মাহবুব ভাইয়ের থেকেও বলা যায় যারাই প্রেসিডেন্ট ছিল এখন পর্যন্ত, আকরাম ভাই পর্যন্ত, সবাই কিন্তু যার যার জায়গা থেকে তারা কিন্তু কাজ করে গিয়েছে। এবং তারা কিন্তু সবচেয়ে বড় একটা ব্যাপার কি জানেন, এফবিসিসি এর প্রেসিডেন্ট যেই হয়েছে প্রত্যেকটি মেম্বারের সাথে তারা যোগাযোগ রক্ষা করছে। তাদেরকে অনেক মেম্বারকে নাম ধরে ডাকা, মানে নাম পর্যন্ত তাদের মুখস্থ ছিল। আমি মানে একটা উদাহরণস্বরূপ বলতে পারি, যখন আলাপটা হচ্ছে আপনি বিশ্বাস করবেন কিনা না, আমাকে আনিসুল হক ভাই এই 1 সপ্তাহ আগে টেলিফোন করছিল। ফোন করে আমার বললো যে মিলন ভাই আপনার ভোটার নাম্বার এত নম্বর ছিল এফবিসিসি, মানে আমার ভোটার নাম্বারটা কিন্তু আমি ভুলে গেছি তার ইলেকশনের সময়। তা আমি আমার কাছে এগুলা খুব ভালো লাগে যে আমাদের বই দেখে বলতে পারে যে না, বই তখন ছিল কিনা জানি না, বই দেখে বললো তো আমি বলবো যে এটা ভালো কাজ, যেটাই দেখে বলুক, সে যে এটা বললো এটা তো আমি তো মানে আমার কাছে ভালো লাগলো
আমার কাছে তো বই নাই, তার কাছে যদি বইটাও থাকে সে তো অনেকদিন আগে প্রেসিডেন্ট ছিল, সে বইটা যদি সংগ্রহ করেও রাখে, একই পরিবারের মতো একটা সেটা আমার এফবিসিসি এর প্রেসিডেন্ট যারা যারা ছিলেন সবার প্রতি আমার 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 মানে আমি মনে করি তারা যে কোনো যে ক্ষেত্রেই যাবে তারা ভালো করবে। তাহলে আমি মিলন ভাই আবারও একটা কঠিন প্রশ্ন করতে চাই, এর আগে একটি কঠিন প্রশ্ন করেছিলাম, আপনি অসম্ভব রকমের সুন্দর উত্তর দিয়েছেন। তাহলে ব্যবসায়ীরা যদি রাজনীতিতে আসে, ব্যবসায় তো লাভ ক্ষতি থাকে এবং সবার ঊর্ধ্বে ব্যবসায়িক স্বার্থ, সবার ঊর্ধ্বে অর্থনীতি, তাহলে এই যারা আনিসুল হককে আমরা দেখছি এবং আমরা বিএনপির আব্দুল আওয়াল মিন্টুকেও দেখছি, তাহলে আপনারা কি ব্যবসায়ীদের পক্ষ থেকে একটা উদ্যোগ নিতে পারেন না যে অর্থনীতির স্বার্থে আমরা এই ধরনের কর্মসূচি বা রাজনৈতিক ব্যাপারগুলো থেকে একটু দূরে থাকবো এবং সবার আগে অর্থনীতি, তারপর হচ্ছে রাজনীতি? দেখুন, আপনার এই শোতে কিন্তু আমি এর আগেও বলেছি যে আমাদের মধ্যে যারা যে কোনো দলেরই মানে মতাবলম্বী থাকুক, সে যেই দলই করুক, কিন্তু আমাদের ব্যবসায়ী এই প্রতিষ্ঠানে যখন আসে, ফেডারেশনে আসে, বা আমি বলেন যেই বলেন, তারা কিন্তু কেউ কিন্তু আজ পর্যন্ত এই ধরনের আন্দোলন বলেন, এই ধরনের হরতাল বলেন সাপোর্ট করে নাই এবং করবো না। তারা আমাদের ব্যবসায়ীরা কিন্তু এটা ভুলে গেলে চলবে না, আমাদের ব্যবসায়ীরা কিন্তু কয়েকবারই চেষ্টা করছে যে দুই দলের সাথে যোগাযোগ করার জন্য, তারা ফেল করছে যে হোক, কিন্তু তারা তো চেষ্টা করছে, তারা কিন্তু চেষ্টা করছে। আর চেষ্টা করার পর যদি ফেল করে তার তো এখন করার কিছু নাই। ব্যবসায়ীরা কিন্তু জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার জন্য সবসময় চেষ্টা করছে এবং করে যাবে, এবং সেটি কাম্য হওয়া উচিত। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমার কাছে মনে হয়েছে যে যে সহিংস পরিস্থিতি একটু ছিল, ব্যবসায়ী হিসাবে সেই ধরনের পরিস্থিতি আবারও দেখতে চান কিনা, এবং এই প্রশ্নের মাধ্যমে আমরা অনুষ্ঠানটি শেষ করবো। না, ব্যবসায়ী বলে না, আমার মনে হয় কি সাধারণ কোনো মানুষই কোন রকম সহিংস মানে এই ধরনের প্রোগ্রাম পছন্দ করবে না এবং আগামীতেও করবে না। আমরা চাই যে রাজনীতি অবশ্যই করবে, নিয়মের মধ্যে করবে, যেটা করলে দেশের ক্ষতি হয় না, দেশের অর্থনীতির ক্ষতি হয় না। এই ধরনের প্রোগ্রাম দিলে সবাই ভালো জানবে, এটাই আমি মানে সবারই উদ্দেশ্য হওয়া উচিত যে মানে দেশকে এগিয়ে নিতে হবে, দেশকে এগিয়ে নিতে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতি দুপুর 1:15 প্রচারিত হয়ে থাকে। আজ বিদায় নিচ্ছি, আবারও আপনাদের মনে করিয়ে দিব যেতে যেতে খবরের আপডেট পেতে চোখ রাখুন ATN নিউজের পর্দায়।